প্রতিদিনের মতো হাসপাতালে ফেলে দেওয়া বর্জ্য ভ্যানে করে বাইরে নিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি, কিন্তু সন্দেহ হয় আনসার সদস্যদের। ভ্যানটিতে তল্লাশি শুরু করে তারা। তল্লাশির এক পর্যায়ে বেরিয়ে আসে বর্জ্য সরানোর আড়ালে পাচার করা হচ্ছিল সরকার থেকে রোগীদের জন্য বিনামূল্যে বরাদ্দকৃত ওষুধ। মোট ১৭৫ বক্সে ৮,৭৫০ পিস সলভেন্ট ভিটামিন এবং সিরিঞ্জ উদ্ধার করে আনসার সদস্যরা। আটক করা হয় দুই পরিচ্ছন্নতা কর্মীকেও। তাকে দোষী করে একটা রিপোর্ট দেওয়া হয়। পরবর্তীতে আমরা এই রিপোর্ট মন্ত্রণালয়ে প্লাস আমাদের ডিজি অফিস প্লাস ডিভিশনাল ডিরেক্টর অফিসে এটা পাঠিয়ে দিই। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। প্রাথমিক অনুসন্ধানী তথ্য বলছে শুধু একটি হাসপাতাল থেকেই নয়, বরং দেশের প্রায় প্রতিটি সরকারি হাসপাতাল থেকেই প্রতিদিন পাচার করা হয় বিপুল পরিমাণ ওষুধ। আর এসব সরকারি ওষুধ পাচারে কাজ করে সংঘবদ্ধ অসাধু সিন্ডিকেট। এখন প্রশ্ন হচ্ছে, পাচারকারীদের আটক করা সত্ত্বেও শরীয়তপুর সদর হাসপাতালে ওষুধ সংকটের পরিস্থিতি আসলে কতটুকু পাল্টেছে? পুরো চিত্র বুঝতে হাসপাতালে আসা রোগীদের স্বজনদের সঙ্গে কথা বলে টিম আন্ডারকভার। আমি 3টা ওষুধ লাগছে, 2টা পাইছি। বিশেষ করে দামি দামি মেডিসিনগুলো আমার বাইরে থেকে নিতে হয়, তাহলে আমার সরকারি হাসপাতালে এসে আমার লাভটা হইতেছে কি? 5টার মধ্যে আমার দিছে মাত্র 2টা, বেশি দামে 3টা ওষুধ বাইরে থেকে কিনতে হবে। এটা আমাদের কেনা সম্ভব হতো তো আমি প্রাইভেটে দেখাইতাম। ভুক্তভোগীদের অভিযোগ, ওষুধ প্রাপ্তিতে সংকট এখনো বিদ্যমান। তাহলে প্রশ্ন হচ্ছে, সরকারি হাসপাতালগুলোতে কয় ধরনের ওষুধ রোগীদের বিনামূল্যে পাওয়ার কথা? সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের মাধ্যমে দেশের সরকারি হাসপাতালগুলোর জন্য উৎপাদন করা হয় মোট 156 ধরনের ওষুধ। সাধারণ মানুষ ন্যূনতম চিকিৎসা থেকে যেন বঞ্চিত না হন, তার জন্যই বিনামূল্যে বরাদ্দ দেওয়া হয় এসব ওষুধ। শুধু 156 প্রকার ওষুধই না, এর বাইরেও নাকি বিভিন্ন ধরনের চাহিদা মোতাবেক ওষুধ সরবরাহ করে সরকার। সরকারি হাসপাতালে তো মেডিসিনটা আসলে রোগীরা পাওয়ার কথা। অবশ্যই পাওয়ার কথা, এর বাইরে যাওয়ার কথা না। তাহলে এটা বরাদ্দ যদি শর্টেজ পড়ে বা কোনো কিছু, তাহলে সংশ্লিষ্ট হসপিটাল বা হাসপাতালের যে প্রধান, উনি এটা সঠিক জবাব দিতে পারবেন। আমার হিসাবে থাকার কথা না। আমি উপজেলায় কাজ করে আসছি, তখন আমার মধ্যে ছিল না এরকম সমস্যা। অর্থাৎ কর্তৃপক্ষের কথায় একটা বিষয় স্পষ্ট, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী বাইরে থেকে ওষুধ কিনে সেবন করার কথা নয়। কিন্তু সরেজমিনের চিত্র সবসময় বলে ভিন্ন কথা। ওষুধ সংকটের পুরো কারণ স্পষ্ট করতে তাই অনুসন্ধানী পথে আবারও হাঁটতে শুরু করে টিম আন্ডারকভার। নজর রাখতে শুরু করে দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজে। শুরুতেই হাসপাতালটির একজন কর্মচারী গোপনে মুখ খুললেন টিম আন্ডারকভারের সামনে। তার কথায় উঠে আসে নানান অনিয়ম আর অব্যবস্থাপনার কথা। কমপ্লেনটা হচ্ছে যে ওষুধের একটা সংকট, যারা ভর্তি আছেন রোগী সবাই সব ধরনের ওষুধ বাহির থেকে কিনতে হয়। এটা আসলে সত্যি ঘটনা। এটা আমাদের মেডিকেলে বেশ কিছু ওষুধ সাপ্লাই নাই, যেগুলো কমন একসময় তো ছিল। যখন সাপ্লাই ছিল তখন পেশেন্ট একবেলা পায়, একবেলাটা কিনে নিয়ে আসতে হয়। 10 জন পেশেন্টের ম্যাডাম প্রতিদিন 2টা করে 20টা লাগবে। স্টোর থেকে 20টাই নিয়ে আসে। যখন ওয়ার্ডের ক্যাবিনেটে ঢুকে ওয়ার্ড বয় আছে, তারা 1টা 2টা এরকম চুরি করে করে তারা স্টক করে। 20টা থেকে যদি 2টা চুরি হয়ে গেল, তারপর 18টা, তো তার মানে একটা পেশেন্ট বা 2টা পেশেন্ট একবেলা পাচ্ছে না। ওই ক্ষেত্রে পেশেন্ট নিরুপায় হয়ে কিছু মারফত ধরে যায় ওই ওয়ার্ড বয়দের কাছে। ওয়ার্ড বয়রা তখন ওই জিনিসটা বিক্রি করে তাদের কাছে। বাবুলের কথায় উঠে আসে ওষুধ সংকট থাকার বিষয়টি। আমি নিজে ওইটা ভুক্তভোগী এবং আমি নিজে কিনলামও। কিভাবে ওইটা ঘটনাটা একটু বলেন। এটা হচ্ছে আমার ওই এক পেশেন্টের ম্যারাফেনাম লাগবে দৈনিক 3টা, তাকে কখনো 2টা দেওয়া হচ্ছে, কখনো 1টা দেওয়া হয়। ও তো কিনে নিচ্ছে বাইরে থেকে 700 টাকা করে পার পিস। ও আমাকে বললো, ভাই আপনি দেখেন না এটা কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। আমি যে কোনোভাবে নাম বলবো না, একজনের সাথে যোগাযোগ করলাম। ও বললো, ভাই দেওয়া যাবে, 300 টাকা করে দিবেন। আমার ও 300 টাকা নিচে দিবে না। তখন আমি 5-6টা দিয়ে পেশেন্টকে দিলাম যে নেন, এটা নার্সকে বলবেন, আমরা ব্যবস্থা করছি। অর্থাৎ কৃত্রিম সংকট দেখিয়ে রোগীদের ওষুধ কিনতে বাধ্য করে খোদ হাসপাতালের সঙ্গে জড়িত লোকজন। এর প্রমাণ মিলল হাসপাতালে আসা রোগীদের স্বজনদের কথায়। একটা ইনজেকশন দিছে 550 টাকা, এটা আমি কিনে নিয়ে আসি বাইরে থেকে। একটা ট্যাপের লাগে আর 2টা ক্যানারের লাগে দিছে, আমি বাইরে থেকে কিনে নিয়ে আসি। টাকা দিলে ওর ভিতরে পাওয়া যাবে।
এবার সাংবাদিক পরিচয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান নেয় টিম আন্ডারকভার। ক্যামেরা দেখেই এগিয়ে আসেন আরও কয়েকজন রোগীর স্বজন। কম দামি ওষুধ যেগুলি সেইগুলো ওরা দিচ্ছে, অন্য ওষুধগুলো ওরা দিচ্ছে না। ওদেরকে তো যে কেন দিচ্ছেন না এগুলো তো বলতে পারবো না, বলে তো ট্রিটমেন্টই করবে না। 8-10 হাজার ওষুধ কিনছি 31 তারিখ থেকে এই পর্যন্ত। তবে শুধু ওষুধ সংকটই নয়, সাংবাদিক দেখে রোগীর স্বজনরা প্রকাশ করেন হাসপাতালটির নানান অনিয়মের গল্প। আনসারে 200 টাকা ঘুষ দিছে, সে আমার আগে ঢুকতেছে। আমার 5 নম্বর ছিল, আমি যা পড়ছি 12 নম্বরে। প্লাস ওইখান থেকে ওই রিপোর্টটা নিয়ে আমি যদি এখন পুরাতন বিল্ডিংয়ে জমা দিছি, তখন জমা দেওয়ার কারণে বলতে তোমার যদি ইমার্জেন্সি লাগে 400 টাকা দাও, আমি তোমাকে কালকের মধ্যে দিচ্ছি। 400 টাকা আমি দেই নাই, পরবর্তীতে আমি 2 দিন পরে রিপোর্টই পাই নাই। আমি এটা এমআরআই করছি, মনে করেন যে আমার কাছে রিসিপ্ট দিচ্ছে 4000 টাকার, কিন্তু আমার থেকে নিচে হচ্ছে 5500 টাকা। তাহলে আমি সরকারিভাবে কীভাবে কমে পাইলাম? এদিকে হাসপাতালটির সিট প্রাপ্তি নিয়েও আছে রোগীদের স্বজনদের নানান অভিযোগ। আমি নিজে 200 টাকা দিছি, আয়া আমাকে একটা শুধু ফর্ম দিছে, তাও একদম কাছে একটা ফর্ম দিছে। তারপরে বলছে কি পরের দিন আমি একটা বেড দেবো। আজকে তো আমি ওর সাথে কথা বলি, ও বলছে যে না, আমাকে আরও 300 টাকা দিতে হবে, আমি দেবো। অনিয়ম আর অব্যবস্থাপনার গল্প শুনতেই এবার ওষুধ সংকটের বিষয়টির দিকে আবারও মনোযোগ স্থাপন করে টিম আন্ডারকভার। এরই মধ্যে পরিচয় ঘটে আমির নামক এক ব্যক্তির সঙ্গে। তিনি একজন রোগীর স্বজন। ওষুধ নিয়ে কি তার অভিজ্ঞতা? আপনাকে বাইরে থেকে কিনতে বাইরে থেকে কিনতে বলছে, কিন্তু ওষুধগুলো এক এক দোকান এক এক দাম। সেম ওষুধ, একটা 4300 টাকা চাইছে, আর একটা আপনার 3500 টাকা যাচ্ছে, আর একটা আমি 3200 টাকা দিয়ে নিচ্ছি। ঘটনার আদ্যপান্ত জানতে আমিরকে নিয়েই হাসপাতাল সংলগ্ন ফার্মেসিতে ছুটে গেল ছদ্মবেশী টিম সদস্যরা। এই ওষুধগুলা কত আসবে দেখেন। 3200 পারা যায়। ওই মাল ঘুরাই দিবে, দিবে কত? ঠিক আছে, দেখি একটু। হ্যাঁ, দামাদামির মাধ্যমে আমির জানালেন, একই ফার্মেসিতে গতকাল ওষুধের দাম চাওয়া হয়েছিল আরো বেশি। 4300 চাইছিল কালকে, আজকে তো আবার কম হইল। কিন্তু আরেকটি দোকানে দাম জিজ্ঞেস করতেই চোখ ছানাবাড়া হলো টিম সদস্যদের। ভাই এই ওষুধগুলো সেম ওষুধগুলো কত আসবে? শুনেন, দুইটা কথা বলি। এখন এই স্লিপটা করছে এখন থেকে 7-8 বছর আগে, এটা পুরান নামে লেখা আছে। একটা হচ্ছে জেলফোন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটার দাম হয়েছে 400 টাকা করে, এটার দাম হয়েছে 700 টাকা করে। কোনটা তুলবো? দুইটার কাজ তো একই কাজ, একটা দেশি একটা বিদেশি। 3980 টাকা। এখন এটা কমান ডিসকাউন্ট কত দেওয়া যাবে? অর্থাৎ ওষুধ এক হলেও ভিন্ন ভিন্ন ফার্মেসিতে দাম আলাদা। কিন্তু কারণটা কি? জানা গেল আরেক বিক্রেতার কথায়। মানে সেম ওষুধগুলো আছে, কালকে নেওয়া হয়েছে 3200 টাকা দিছিল। আপনার প্রাইস আসছে 3200 টাকা, কিন্তু আমি এই সেম মালগুলো আরেকটা দোকানে গেছি, ওখানে দাম চাচ্ছে 3900 টাকা। ওই যে দাম বাড়ায় দিছে। আমির হোসেনের অভিযোগের চাক্ষুষ প্রমাণ পায় টিম আন্ডারকভার। তবে এখানেই শেষ নয়। একটু কৌশলে কথা বলতে ওষুধ বিক্রেতার কাছ থেকে পাওয়া গেল ভয়াবহ তথ্য। মানে ওই দেয় আর কি, যারা পাওয়ারফুল লোক বুঝছে না তাদেরকে কিছু কিছু দেয়, না এটা না কাকা। আচ্ছা, কথা বুঝছেন, আমরা গরিব মানুষ, আমাদেরকে কম দেয়। জেল ফোম লাগছে না, ওরা আবার ওয়াট ভাড়া কি করে, স্পন্ডসটি থিগুনা না দামিটা, মানে আমার টুক লাগছে না, ওরা আবার কি করে, কুরিয়ার নয়, কুরিয়ার নিয়ে বাইরে বেচে চালা। ডাক্তার কিন্তু কুরিয়ারটা লাগে না, ওটা যাওয়া কাজ করে না, কাজ করে আপনার মেডিকেল যেটা সুবিধা দিই ওটা জায়গা ছিল, আউট হয়ে যায়। ওষুধ বিক্রেতার কথায় একটা বিষয় স্পষ্ট, কৃত্রিম সংকট দেখিয়ে বাইরে থেকে রোগীকে ওষুধ কিনতে বাধ্য করছে খোদ হাসপাতালের ভেতরে থাকা ওয়ার্ড বয় কর্মচারীদের সিন্ডিকেট। আবার রোগীদের কেনা সেই ওষুধই চলে যাচ্ছে বিক্রেতাদের হাতে। এবার ভিন্ন হাসপাতালগুলোর উপরে একটু নজর রাখার পালা। তবে তার আগে নিতে হবে একটা ছোট্ট বিরতি। ততক্ষণ সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির বিরহ শেষে আবারও স্বাগতম টিম আন্ডারকভারে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের যে চিত্র, তা ছিল শুধুমাত্র শুরু। এখন প্রশ্ন হচ্ছে, এই চিত্র কি শুধুমাত্র ঢাকার হাসপাতালেই সীমাবদ্ধ? উত্তরের খোঁজে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নজর রাখা শুরু করে টিম আন্ডারকভার। এই হাসপাতালে ওষুধ সংকটই বা কতটুকু? চলুন অনুসন্ধানের আরো গভীরে ঢুকে পড়ি।
শুরুতেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের উপর নজর রাখা শুরু করে টিম আন্ডারকভার সদস্যরা। একজন রোগীর সঙ্গে ছদ্মবেশে কথা বলতেই বেরিয়ে আসে ঔষধ সংকটের আদ্যপান্ত। আপনার পেশেন্ট ভর্তি হয়েছে নাকি? হ্যাঁ, আপনার আজকে 3 দিন হয়ে গেছে। কি হয় আপনার? আমার আব্বা ও আচ্ছা, কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছে? হার্টের সমস্যা, প্রেশারের সমস্যা, ওই শ্বাসকষ্টের সমস্যা, সমস্যা আমরা 3-4 লয়ে আইছি। আর এখানে যে ওষুধ টষুধ হাসপাতাল থেকে দেয় সব না বাইরে থেকে? হাসপাতাল থেকে দিবে তো আপনার মনে করেন যেটা ওই একবার কম দামি, আর যদি বেশি দামি এটা আপনার বাড়িতে কিনে দিতে হবে, কিছু করেন। সাংবাদিকতার সূত্র মেনে শুধুমাত্র একজন রোগীর কথা শুনেই হাসপাতালে ওষুধ সংকটের বিষয়টি প্রমাণিত হয় না। তাই টিম সদস্যরা কথা বলে ভিন্ন ভিন্ন রোগী ও রোগীর সঙ্গে আসা স্বজনদের সাথে। সমস্যা শ্বাসকষ্টের, আচ্ছা, ঠান্ডার সমস্যা। ওষুধ টষুধ সব পান হাসপাতাল থেকে? না, এই যে আমরা সব কিনতে যাই, সব কিনতে না। তাই হাসপাতাল থেকে দেয় না ওষুধ? কোনো কিছু লাগে হারা দেয়, যা লাগে না হারা দেয় না, কিছুই দেয় না। এখানে এটা এনে 2টা দিছে, আজকে 3টা। এখন এডি বাকি আছে কিনা, এরপরে যে এই সিলিন্ডারগুলো কিনা, একটা সুইও আনছে 400 টাকা দিয়ে। সুইও বাইরে থেকে কিনতে হইতেছে আপনাদের? বোর্ডে যেগুলো আছে সেগুলো আমাদেরকে সাপ্লাই আছে, অ্যাভেলেবল আছে, সব অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, মানে রোগীরা আসলে পাচ্ছে ওষুধগুলো? রোগী আসলে সেটা দেখা যাচ্ছে যে আপনার অনেক সময় দেখা যায় ভিন্ন গ্রুপের মেডিসিন দিচ্ছে সেটা। রোগী ও তাদের সঙ্গে আসা স্বজনদের বক্তব্য শুনে একটা বিষয় স্পষ্ট, 850 শয্যার এই হাসপাতালটিতে রয়েছে শুধু ওষুধ সংকট। কারণটা কি? রোগীদের জন্য যে বেসিক যে ওষুধের বরাদ্দটা থাকে, সম্পূর্ণ ওষুধগুলোই কি থাকে? বেসিক বলতে তো আমরা হয়তো 29-30 রকমের ওষুধ বুঝাই, এখানে প্রায় 400-500 রকমের এই ওষুধ থাকে। মানে সেটা বিনামূল্যে রোগীরা পায়? হ্যাঁ, বিনামূল্যে পায়। আমাদের যে যত বেডের হসপিটাল প্র্যাকটিক্যালি ওই হিসাবেই বাজেট করা হয়। সমস্যা হলো ওভারলোড। এখন আমাদের হসপিটালে রুগী ভর্তি থাকে 1900 থেকে 2000, কিন্তু আমরা বাজেট পাচ্ছি 850 বেডের। 75% ওষুধ আমরা ইডিসিএল গভর্নমেন্টের যে কোম্পানি আছে এসেনশিয়াল ড্রাগস থেকে, আর বাকি 25%-এর টেন্ডারের মাধ্যমে কেনা হয়। তো অন্যান্য যে ক্রাইসিসগুলো ধরেন মিসইউজ, পাচার, এগুলা ঠেকানোর জন্য প্রচুর অ্যাটেম্প নিয়েছে এবং ধরাও পড়েছে। আশা করি এটাও সলিউশন হয়ে যাবে। সরকারি হাসপাতালে ওষুধ নিয়ে অনিয়ম শুধু ঢাকা ও আশপাশের জেলায় সীমাবদ্ধ নয়, এই অনিয়মের শিকড় ছড়িয়ে পড়েছে দেশের উত্তরের রংপুর বিভাগেও। টিম আন্ডারকভারের অনুসন্ধানে ধরা পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরকারি ওষুধ চুরি করতে অহরহ ধরা পড়েছেন খোদ হাসপাতাল কর্মচারী। চলুন জবানবন্দির সেই দিকে মনোযোগ স্থাপন করি। গেটটা লাগাতো হয় রায়হান, ইলে ডিউটি তোদের হয় ভাই? সত্য কথা কই? কি সত্য? কাই না করে ভাই, সব ব্যবস্থা হচ্ছে, সমস্যা নেই। এই যে চুরি করে আমার তুই হজরি তো? হ্যাঁ, বড় ভাই রে আছে সবগুলা বড় ভাই, মুইও তো চুরি করম। আচ্ছা, ওষুধ কার দোকানে দিস? আমরা ভাই এক এক সময় এক এক কার দোকানে দিস? কোন যেদিন যাক ভাই, কারো মনে করেন মাল ধরি গেলেন ফসল পাইছেন, নির্দিষ্ট কোনো জায়গা নেই। অর্থাৎ অভিযুক্ত কর্মচারীরা নিজেরাই স্বীকার করেছেন চুরি করা এসব সরকারি ওষুধ বিভিন্ন বেসরকারি ফার্মেসিতে বিক্রির উদ্দেশ্যে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হতো। আগে ছিল মশির ভাই, আর এখন নামটা আমার ওই ম্যাডামের মনে নেই। ম্যাডাম এখন ইনচার্জ 3 নম্বর ওয়ার্ডের। অল্প কিছু ওই জমে রাখছি তো, ওই যে সেফটির জন্য আর আমি করে দেবো। ভুল তো একটা করি ফেলাছি, এখন কি করার, ওই যে জবানবন্দিতে টাকার বিনিময়ে বিষয়টি ম্যানেজ করার প্রস্তাব দিতে দেখা যায় চক্রের সদস্যদের। এই চিত্র প্রমাণ করে এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং একটি সংগঠিত চক্রের ইঙ্গিত। এই সেক্টরটাকে প্রচুর পরিমাণে এখানে করাপশন হয় এবং সেই করাপশনটা হওয়ার পিছনে এখানে একটা বিশাল একটা সিন্ডিকেট এখানে ডেভেলপ হয়ে যায়। প্রিভিয়াসলি আমরা অনেক কেসে দেখতে পেয়েছিলাম যেখানে হেলথ মিনিস্ট্রির অনেক বিভিন্ন বড় বড় অফিসারের ড্রাইভার, চতুর্থ শ্রেণীর অনেক কর্মচারী এটার সাথে অনেক সময় জড়িত থাকে, যাদের মূল কাজ হচ্ছে একটা কৃত্রিম একটা সংকট তৈরি করা। সেই সংকটটা কীরকম? যেমন সরকারি মেডিসিন অন্য জায়গায় বিক্রি করে দেওয়া, তারপর হচ্ছে
অথবা যেসব জায়গায় অ্যাভেলেবল আছে সেগুলো কেনার জন্য একটা হয়রানি তৈরি করা। তো এটা যদি আমরা বন্ধ করতে চাই, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে এগুলো আমাদের বন্ধ করতে হবে। সরকারি হাসপাতালে যে ওষুধ বিনামূল্যে পাওয়ার কথা অসহায় রোগীদের, সেই ওষুধই যদি চোরাই পথে পৌঁছে যায় বাজারে, তাহলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ। একদিকে কৃত্রিম সংকট, অন্যদিকে রোগীদের পকেট থেকে অতিরিক্ত খরচ, এই দ্বৈতচাপের ভার বইছে দেশের দরিদ্র মানুষ। ঢাকা থেকে শরীয়তপুর, রংপুর, একই অভিযোগ, একই চিত্র। এই চুরি শুধু ওষুধের নয়, এই চুরি জীবনের। প্রশ্ন এখন একটাই, এই লুট থামাবে কে?